আসসালামু আলাইকুম প্রিয় ইবিআইবাসী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা সবাই একটু যুক্ত হও। আমি একটু অসুস্থ, তোমরা জানো সানি ভাই অসুস্থ। একটু অসুস্থতার সিজন চলছে আর কি। ঋতু পরিবর্তন হচ্ছে। আমরা পড়াবো আজকে ঋতু বর্ণনে সলভ ক্লাস। তো ঋতু বর্ণন সলভ করতে করতে আমাদের ব্যক্তি জীবনে ঋতুর কারণে প্রবলেম চলে আসছে আর কি। তো আজকের ক্লাসটা মনে হয় না বেশিক্ষণ আমি নিতে পারবো। আজকে আমি ঋতু বর্ণনের প্রায় 50-60টা এমসিকিউ তোমাদেরকে সলভ করাবো, কারণ আর কয়দিন পর বা অনেক কলেজে পরীক্ষা শুরু হয়ে গেছে হয়তো 27 ব্যাচে। তো আমি আজকে এটা দ্রুত এবং এক্সপ্লেন করে করে তোমাদের ব্যাখ্যা করে আজকে ক্লাসটা শেষ করে দিব, খালি ঋতু বর্ণনের সলভের উপরে। তো নর্মালি আমরা ইবিআইতে এক্সাম নেবার আগে সলভ করি না, কিন্তু এইবার ঋতু বর্ণনেই আমরা আগে আগে সলভ করে নিচ্ছি, যেহেতু তোমাদের পরীক্ষা তাই। আমি একটু দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। আহ, আগে আগে সলভ করে নিচ্ছি, যেহেতু তোমাদের পরীক্ষা তাই। আমি একটু দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সবকিছু তো ঠিকঠাকই লাগতেছে। তো আসো, এক এক করে সবাই যুক্ত হও। এভরিওয়ান কি মেনশন দেওয়ার দরকার আছে? দাঁড়াও, আমি তাও এভরিওয়ান একটা মেনশন দিই, সবাই ক্লাসটা করতে পারবে। আমরা হয়তোবা আগামী সপ্তাহের ভিতরেই বাংলা দ্বিতীয় পত্রটা শুরু করে দিব। বাংলা দ্বিতীয় পত্র শুরু করার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিব, পাবলিক গ্রুপেও দিব, ইউটিউবেও দিব, তোমাদের গ্রুপেও দিব, যাতে তোমরা আরো এঙ্গেজ করতে পারো ক্লাসগুলোতে। কারণ আমরা বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণটা শেষ করছি, কিন্তু এখনো বানান পড়তে হবে আমাদের। আমাদের হচ্ছে সমাস পড়তে হবে, বাক্য পড়তে হবে। তো এই সেকেন্ড পেপারের কোর টপিকগুলা এখনো কিন্তু আমাদের আছে। তো দেখা যাবে বাংলা সেকেন্ড যদি আমি ধরি, তবে তোমাদের 1 মাস মতো সময় লাগবে সবগুলা টপিক শেষ করতে। 1 মাসে তো আমি 12টা ক্লাস মতো নেই, যেহেতু একদিন ক্লাস কমানো হয়েছে, মানে 8টা ক্লাস নেওয়া হয়, তো আমি একটু বাড়ায় বাড়ায় নিয়ে নিব, কোনো সমস্যা নেই। আহ, ঠিক আছে, অল্প একটা ছোট্ট একটা ক্লাস, তারপরও ঘন্টাখানিক লাগতে পারে, তোমরা দেখো। আমরা গতদিন ঋতু বর্ণন পড়ছিলাম, আর মূল কথা যেটা দেখলাম যে 2026 ব্যাচের যে টেস্ট পেপারটা, ওখানে একটু বেশি কোয়েশ্চেন আছে। তো সেই কোয়েশ্চেনগুলাই আমি তোমাদের জন্য নিছি। এটা হচ্ছে আগের আর্কাইভেও তুমি দেখবা, এই কোয়েশ্চেনগুলোর ভিতর থেকে কিছু কিছু কোয়েশ্চেন আছে, হুবহু পেয়ে যাবা। তো যার যেই ক্লাসটা দেখতে মন চায় সে সেই ক্লাসটা দেখো, কোনো সমস্যা নেই, দুইটাই আপডেটেড ক্লাস। কারণ এর আগের ইবিআইতে দেখা গেছিল যে আমরা একদম শেষ মুহূর্তে সিলেবাস জানতে পারি যে পরিবর্তন হয়েছে, তখন তাদের জন্য আবার নতুন করে পড়ায়। মানে তোমাদের ইবিআই শুরু করার ঠিক 1-1.5 মাস আগেই কিন্তু ওদের সবগুলা ক্লাস নেওয়া হয়েছিল। তার মানে সবই আপডেটেড জিনিসপাতি পাচ্ছ আর কি তোমরা। তো যার যেই ক্লাস দেখতে মন চায়, কারোর যদি আগের ইবিআইটা দেখতে মন চায় সে দেখো, কারোর যদি এই ইবিআইটা দেখতে মন চায় সে সেটা দেখুক, সমস্যা নেই। তো দেখো, আজকে আমরা প্রথম প্রশ্নের দিকে একটু যাই। হ্যাঁ, প্রথম প্রশ্নের দিকে যখন যাব, একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে যেহেতু আমরা পড়বো, ঋতু বর্ণন কবিতায় প্রথম কোন ঋতুর কথা বলা আছে। দেখো, আমরা প্রথমেই বসন্ত ঋতুর কথা পাই, তাই না? বসন্ত ঋতুকে সুমাধব বলা হয়েছিল, মনে আছে তোমাদের? সুমাধব বলা হয়। এরপরে আমাদের যে গ্রীষ্মটা হয়, সেই গ্রীষ্মটাকে কিন্তু বলা হয়েছে নিদাঘ। হ্যাঁ, নিদাঘ। ওকে। আমাদের যে বর্ষাকালটা, এটাকে বলা হয়েছে পাবন। পাবন বলা হয়েছে না, পাবন সময় বা বর্ষাকালে। তারপর কি আছে? শরৎ, না? গ্রীষ্ম, সরি, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ। শরৎকে বলা হচ্ছে শারদ। তারপর হেমন্তকে তো সরাসরি হেমন্তই বলা। এরপরে হচ্ছে আমাদের আসে হচ্ছে শীত। তো এই যে 6টা ঋতু, এই 6টা ঋতু আমাদের বই অনুসারে শুরু হয় হচ্ছে সুমাধব বা বসন্ত দিয়ে। 2 নম্বরে নিদাঘ, 3 নম্বরে পাবন, 4 নম্বরে শারদ, 5 নম্বরে হেমন্ত, এবং 6 নম্বরে আসে শীত। তাহলে এখন আমাদের অ্যান্সারটা কি হতে পারে বলো তো? ঋতুবর্ণন কবিতায় কোন ঋতুর কথা বর্ণনা করা আছে? প্রথমে, প্রথমেই বসন্ত ঋতুর কথা বর্ণনা করা আছে। ঠিক আছে। আহ সানি ভাইয়ের অবস্থা একটু খারাপ। সানি ভাই তো সানগ্লাস পরা ছিল, সানগ্লাস মানে গ্লাস পরা ছিল। হঠাৎ করে উঠছে, কালকেও ভালোই ছিল মোটামুটি, এখন একটু শারীরিকভাবেও দুর্বল হয়ে গেছে। ভাইরাস জনিতই মনে হয় এগুলো, হয়তো বা গায়ে একটু জ্বর আছে। আবার আমার শরীরটাও মারাত্মকই খারাপ, কারণ হচ্ছে আহ, ক্লাসের চাপটা অনেক বেশি বেড়ে গেছে, বুঝছো? কালকে আবার এফআরসিতে ক্লাস আছে, বিজিএস। তো ওয়ান শট ক্লাসগুলো দিতে গেলে তো অনেক পড়তে হয়। তো ওইটারও একটা চাপ আছে, যে আমি আসলে বুঝতে পারতেছি না কখন পড়বো, কখন ক্লাসটা রেডি করব, ক্লাস নিব কখন, এটা শুধুমাত্র জানি। আসো,
এবার কি বলতেছে, নিদাঘ সময়ে। এখন সময়ে কথাটার অর্থ এটা কিন্তু আগে এভাবে লিখতো, হ্যাঁ, সময় মানে টাইমে। কিসের সময়? নিদাঘ মানে কি? গ্রীষ্ম, গ্রীষ্মকালে, হ্যাঁ, গ্রীষ্মকাল। এটার উচ্চারণও তোমাদের লাগবে, হ্যাঁ, এটার উচ্চারণও কিন্তু তোমাদের লাগবে, তোমরা একটু উচ্চারণটা পড়ে রাখবা। সময় বলতে কি বোঝানো হয়েছে বলো তো? দেখো, বর্ষার আগমন না, পীড়নের সময়, আবহাওয়া ঠান্ডা না, তাহলে প্রচন্ড গরম। এগুলো তো বইতে আছে, প্রথম চারটা হচ্ছে বইয়ের। হ্যাঁ, প্রথম চারটা হচ্ছে বইয়ের, তো বইয়ের গুলার করার দরকার নাই। এবার একটু দেখো, কবি আলাওল, হ্যাঁ, এই যে কবি পরিচিতি সংক্রান্ত যে প্রশ্নগুলো তোমরা পাবা না, এগুলা ম্যাক্সিমাম পুরা 100 মার্কের মধ্যে, হ্যাঁ, 5 মার্ক এখান থেকে আসতে পারে। তো এগুলা কিন্তু মোটেও সহজ কিছু না। যেমন এখানেই বলছে, দেখো, সঙ্গীত বিষয়ক কাব্য কোনটা। এখন সঙ্গীত বিষয়ক কাব্য কি ছিল তোমাদের বইতে? দেখো, ছিল, স্পষ্টভাবে ছিল, এবং আমি তোমাদেরকে দাগাই দিছিলাম, মনে আছে? দেখো তো, কোথায় কোথায় কোথায়, এক মিনিট, এটা কি হলো? আচ্ছা, ওকে, একটু খেয়াল করো, এই যে দেখো, এখানে কিন্তু স্পষ্টভাবে বলা, এবং 3টা স্টার মেরে আমি তোমাদেরকে বুঝাইছিলাম যে রাগ, তাল, নামা। আর এই যে নীতিকাব্য হচ্ছে তওফা, হ্যাঁ, নীতিকাব্য হচ্ছে তওফা, যেহেতু নাম উল্লেখ করে দিছে যেটা কোনটার মধ্যে পড়ে, তাই তোমাদের এগুলো একটু ভালো মতো পড়তে হবে। তাহলে এটার অ্যান্সার আসতেছে হচ্ছে রাগ, তাল, নামা। এবার একটু দেখো তো, আর তওফাটা কি ছিল বলো তো? তওফা, তওফা কি ছিল? নীতিকাব্য ছিল, তাই না? দেখো, এর পরের প্রশ্নটা যত সম্ভব হতো এটা নিয়ে আসবে, নীতি কাব্য। এবার একটু খেয়াল করো, আহ রাগ তাল নামাটা কি? এই যে প্র্যাকটিস, এই দেখো, সঙ্গীত বিষয়ক কাব্য। 1980 খ্রিস্টাব্দে কে মৃত্যুবরণ করেন? আয় হায় রে, আমরা কে মৃত্যুবরণ করে, অবশ্যই আলাউলেরটা পড়তেছি দেখে আলাউলই হবে। এবার একটু দেখো তো, আলাউল মৃত্যুবরণ করে কত খ্রিস্টাব্দে? 1680 খ্রিস্টাব্দে। পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, তওফা আলাউলের লেখা কোন ধরনের কবিতা? এইটা একটা নীতি কবিতা, আর সঙ্গীত বিষয়ক কবিতা ছিল রাগ তাল নামা। এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো, এবার বলতেছে কি, যে ঋতুবর্ণন কবিতায় বসন্ত ঋতু কেমন পল্লবের কথা বলা হয়েছে। তো পল্লব শব্দটার অর্থ তোমার কাছে জানতে চাইবে, হ্যাঁ, পাতা। এখন আমরা জানি নতুন পাতা, হ্যাঁ, এই নতুন কথাটা কিভাবে আসছে বলতো? এই নবীন শব্দর মাধ্যমে আসছে, তার মানে অ্যান্সার হবে নবীন পল্লব। আর প্রবীণ মানে বয়স্ক। এবার একটু দেখো তো, ঋতু বর্ণন কবিতায় দুই পক্ষ, পক্ষ মানে 15 দিন, গতদিন কিন্তু বিশ্লেষণ করছি, আজকে একটু রিভিশন দিয়ে দিই। 15 দিন, দুই পক্ষ মানে 15 দিন ইন্টু 2, দ্যাট মিনস 30 দিন। তাহলে 30 দিন আগে কে আসে বলতো? 30 দিন আগে আসে হচ্ছে শীতকাল, মানে বসন্ত আসার 30 দিন আগে আসে শীতকাল, ওকে। আর পাশে মানে পরে, 30 দিন পরে কে আসে বলতো? গ্রীষ্মকাল, ওকে। তাহলে এই যে মধ্যে, এই মাঝখানে কে থাকে? এই মাঝখানে থাকে হচ্ছে বসন্তকালটা। বসন্তকাল মানে কি? বসন্তকাল মানে হচ্ছে এই যে সুমাধব। পদাতি, পদাতি শব্দটার অর্থ তোমাদের কাছে জানতে চাইবে পরীক্ষায়। পদাতি শব্দের অর্থটা কি আসবে বলতো? পদাতি মানে হচ্ছে দূত, দূত বা মেসেঞ্জার, হ্যাঁ, দূত। আচ্ছা, আর গুলাল কথাটার অর্থ কি? এটার কথাটার অর্থ হচ্ছে আবির বা ফাগ, ওকে। আচ্ছা, এরপরে অ্যান্সার হচ্ছে সুমাধব, এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেনে দেখো, মলয়া সমীর। আচ্ছা, মলয়, মলয়া, হ্যাঁ, এটা হচ্ছে মলয় পর্বত, খেয়াল করো, মলয় পর্বত। আর সমীর মানে কি? সমীর মানে তো বাতাস, হ্যাঁ। পদাতি মানে কি? পদাতি মানে হচ্ছে দূত। এখন আমাদের কাছে প্রশ্নটা করছে কি দেখো, তার আগে একটু বলে দেই। দেখো, আমাদের বিদ্রোহী কবিতায় একটা লাইন ছিল না, আমি উত্তর বায়ু। দেখো, আমার সাথে একটু লেখো, একটু রিভিশন দিয়ে দাও, আমি উত্তর বায়ু, হ্যাঁ, উত্তর বায়ু। তারপর কি ছিল বলতো? মলয় অনিল, মলয় অনিল, তাই না? অনিল। আচ্ছা, উদাস পূরবী হাওয়া, এরকম একটা লাইন ছিল না বলতো? উদাস পূরবী, পূরবী হাওয়া। এখন একটু যদি লক্ষ্য করো, তবে তোমরা একটা জিনিস দেখো, এখানে কয়েকটা প্রতিশব্দ পাওয়া গেল। কি কি প্রতিশব্দ পাওয়া গেল বলতো? এই যে বায়ু, অনিল, সরি, বায়ু, বায়ুর আরেকটা প্রতিশব্দ হচ্ছে অনিল, আরেকটা প্রতিশব্দ হচ্ছে হাওয়া, হ্যাঁ, হাওয়া। আচ্ছা, আর এই জায়গায় কোন শব্দটা পাইলা? এই জায়গায় পাইলা হচ্ছে সমীর শব্দটা। সবগুলোর অর্থই কিন্তু বাতাস, ঠিক আছে। আচ্ছা, এখন
কোন বাতাসটা আসলে কোন ঋতুটাকে ইন্ডিকেট করে একটু খেয়াল করবা। এই যে উত্তর বায়ু না, শীতকালকে ইঙ্গিত করে। শীতকালে কি হয় জানো, জনজীবন খুবই রুক্ষ হয়ে যায়। রুক্ষ বলতে আসলে মানে একদম জড়ো হয়ে যায়, আড়ষ্ঠতায় ভোগে, এরকম ঋতু। আবার অপরদিকে দেখো মলয়া সমীর, বসন্তকালে মন মেজাজ খুবই একদম চাঙ্গা থাকে। এইটা কিন্তু বসন্ত ঋতুকে আমাদের ইন্ডিকেট করে। আর এই যে উদাস পূরবী হাওয়া, এটা না বর্ষাকালের বাতাস। দেখবা যে বাতাসটা গায়ে লাগলে একটু উদাস উদাস লাগে, এমন একটা বাতাস, ঠিক আছে। তাহলে এখানে মলয়া সমীর বলতে আমরা বুঝতেছি দক্ষিণা বাতাস, ঠিক আছে, দক্ষিণা বাতাস। এটা কিসের পদাতি? এটা হচ্ছে কামের পদাতি, কামের পদাতি। বইতে সরাসরি এই লাইনটা আছে, তাই আমরা প্রেম কথাটা উল্লেখ করতে পারলাম না, কিন্তু কাম বলতে প্রেমকেই বোঝায়। ওকে, এবার একটু খেয়াল করো। ঋতুবর্ণন কবিতায় বনস্পতি গাছগুলা কেমন ছিল বলতো? পুষ্পিত নাকি মুকুলিত? দেখো, পুষ্পিত এবং মুকুলিত, হ্যাঁ, এই দুইটাই। ইভেন এই যে কুসুমিত, এই প্রত্যেকটা শব্দই কিন্তু আছে বইতে। একটু যদি আমরা বইতে তোমাদেরকে নিয়ে যাই, দেখো এই প্রশ্নগুলা কিন্তু একদম প্যাচ খাওয়াই দেওয়ার মতো প্রশ্ন। দেখো ওরা কি বলছে, এই জায়গাটায় আসো, হ্যাঁ, এই জায়গাটায় আসো। দেখো বলছে মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, কুসুমিত কিংসুক, আর পুষ্পিত সুরঙ্গ, মল্লী লবঙ্গ গুলাল। তার মানে এই যে দেখো, মুকুলিত কইল বৃক্ষ বনস্পতি, তাহলে এখানে কি হবে? বনস্পতি গাছগুলা কেমন? মুকুলিত, এইটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এবার পুষ্পিতটা তাহলে কি ছিল একটু দেখো তো। এই যে পুষ্পিত, সুরঙ্গ, সুন্দর রং, মল্লী লবঙ্গ লাল। তাহলে এখানে আমি জাস্ট সুরঙ্গটা লিখে দিলাম তোমাদের বুঝার জন্য, সুরঙ্গ, ঠিক আছে। আচ্ছা, এবার একটু খেয়াল করো তো, বিচিত্র কি ছিল বলো তো? বিচিত্র ছিল তাদের বসন বা জামা কাপড়। আর কুসুমিতটা কি ছিল বলতো? কুসুমিতটা ছিল হচ্ছে কিংসুক। কিংসুক শব্দটার অর্থ কি আসবে জানো? এটা হচ্ছে পলাশ ফুল। এগুলো একটু মনে রাখতে হবে তোমাদের। এর পরের প্রশ্নটা কি দেখো, ঋতুবর্ণন কবিতায় কুসুমিত কিংসুক সঘন বন কি রঙের? লাল, লাল রঙের, ঠিক আছে। ঋতুবর্ণন কবিতায় সুরঙ্গের কথা বলা হয়েছে কিসের? পুষ্পিত সুরঙ্গের কথা বলা হয়েছে। এবার একটু দেখো তো, ঋতুবর্ণন কবিতায় ভ্রমর কি করে? ভ্রমর কি কলরব করে? কলরব তো পাখি করে। গর্জন, গর্জন মেঘ করে, মেঘ, হ্যাঁ, মেঘ। আর উড়ে বেড়ায় একটা খঞ্জন নামক পাখি ছিল। খঞ্জন নামক পাখি কি করতো? উড়ে উড়ে নেচে বেড়াইতো, হ্যাঁ, যেটা দেখে দেখে মনে বড়ই কৌতুক জাগতো। মনে আছে তোমাদের? এবার একটু দেখো, তাহলে কলরব হবে না ঝংকার হবে? তাহলে আসো একটু বইতে দেখো, বই দেখে মিলাই ফেলো। কি বলছে দেখো, ভ্রমরের ঝংকার কোকিল কলরব। তার মানে কলরব আওয়াজটা না একটা পাখির হয়, কলরব আওয়াজটা হয় হচ্ছে একটা পাখির। এটা একটু মনে রাখতে হবে। আর এই যে ঝংকার কার হবে? ঝংকার হবে হচ্ছে এই যে ভ্রমরের। ভ্রমর মানে কি? মৌমাছি জাতীয় প্রাণী। এবার একটু খেয়াল করো, আহ বসন্ত ঋতুতে কবিতায় কোকিল কি করে? কোকিল কলরব করে। আর আমাদের যে যৌবনের গান, যে রচনাটা আছে না, মনে আছে তোমাদের? যৌবনের গান, যৌবনের গান, হ্যাঁ। এখানে একটা প্রশ্ন যদি তোমাদেরকে দেই, বলো তো গানের পাখি বলতে কাকে বোঝানো হয়েছিল? গানের পাখি। এখন গানের পাখি বলতেই তো আমরা জানি যে এটা একটা কোকিল হচ্ছে গানের পাখি। আচ্ছা, তাহলে এটার অ্যান্সারটা, এটা তো গেল। আচ্ছা, নেচে বেড়ায়, গুঞ্জন, ঝংকার, এই প্রত্যেকটা জিনিসই আমরা বইতে পাবো। ভ্রমরের ঝংকার, কোকিলের করব শুনে কার মনে অনুভব জাগ্রত হয়? কার মনে বলো তো? এই রচনায় কোনো শিশু ছিল না, এই রচনায় কোনো বৃদ্ধ ছিল না, এই রচনায় কোনো কিশোর ছিল না। এই যে যুবক চিত্তে, হ্যাঁ, জাগে অনুভব, এরকম একটা লাইন আছে তোমাদের বইতে, লিখে দিই। দেখো, যুবক চিত্তে, হ্যাঁ, চিত্তে বা চেতনায় বা মনে জাগে অনুভব, জাগে অনুভব, ঠিক আছে। তাহলে অ্যান্সার আসতেছে 3। ঋতুবর্ণন কবিতায় বিচিত্র বসন অঙ্গে চন্দন কি ময় বলতো? চন্দন চর্চিত, চন্দন চর্চিত। এখন প্রশ্নটা আসতে পারে যে চন্দন চর্চিত, একটু লিখে ফেলো আমার সাথে, হ্যাঁ। চন্দন চর্চিত কোন সমাস? কোন সমাস? এই প্রশ্নটা আসবে। তাহলে এটার ব্যাস বাক্যটা কি হবে? কোনো পদের শেষে যদি তোমরা কখনো দেখো চর্চিত
অথবা শোভিত, চর্চিত কিংবা শোভিত, বা কোনো উপকরণ দ্বারা, মানে ধরো মেকআপ করা বা একটু শরীরে ইউজ করা ইত্যাদি জাতীয় শব্দ। তখন তোমাদের এটা লিখতে হবে ব্যাস বাক্যটা, মাঝখানে জাস্ট দ্বারা শব্দটা আনতে হবে। চন্দন দ্বারা চর্চিত, হ্যাঁ, চন্দন দ্বারা চর্চিত। এবং তখন এটা কোন সমাস হবে জানো? এটা হবে হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক। কত নাম্বার সমাস বলো তো? দ্বারা দিয়া কর্তৃক তৃতীয়া তৎপুরুষ সমাস। তাহলে এখানে লিখতে হবে এইটা একটা তৃতীয়া তৎপুরুষ সমাস। এখন সমাস তো অনেকেরই ক্লিয়ার হয়নি, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিব, ঠিক আছে? আচ্ছা, হরষিত কথাটার অর্থ কি? হরষিত কথাটার অর্থ হচ্ছে আনন্দিত, হ্যাঁ, আনন্দিত। পূরিত কথাটার অর্থ কি? পূরিত মানে ভরে ওঠা বা ভরে যাওয়া, ভরে যাওয়া। বইতে একটা লাইন ছিল যে চৌদিক, চৌদিক কথাটার অর্থ কি বলতো? চৌদিক মানে চারদিক, কি পূরিত, পানিতে পূরিত। আর এই যে কোকিল কি করে বেড়ায়? কোকিল কলরব করে বেড়ায়। মানে রিভিশন দিতে হবে এইভাবে, ঠিক আছে? ওরা চাবে একটা অ্যান্সার, বাট আমি সব অ্যান্সার দিয়ে আসবো, তাহলে তুমি দেখবা তোমার পড়াটা স্ট্রং হচ্ছে। ঋতুবর্ণন কবিতায় সূর্য অতি প্রচন্ড হয় কখন? এই যে নিদাঘ কালে। নিদাঘ কাল কথাটার অর্থ কি? গ্রীষ্মকালে, ঠিক আছে, গ্রীষ্মকালে। ওকে, এবার একটু খেয়াল করো, অল্প ক্লাস, অল্প দেখো। সব সময় দম্পতির মনে কে ব্যাপিত থাকে? আচ্ছা, দম্পতির মনে কে ব্যাপিত থাকে? প্রথমত একটু দেখো, জ্ঞানের দেবতা এখানে ছিল না, ধ্বংসের দেবতা ছিল না, প্রেতাত্মা ছিল না। তাহলে কি হবে? এই যে মদন দেবের কথা ছিল, বা কামের পদাতি। কামের পদাতি মানে কি? এই যে আমাদের মদন দেবেরই একজন দূত এই বাতাসের মাধ্যমে দম্পতির মনে ঘুরে বেড়াচ্ছে, ব্যাপারটা এরকম ছিল। এর পরবর্তী প্রশ্ন দেখো, ঋতুবর্ণন কবিতায় পাবনের সময়, পাবন মানে তো আমরা জানি প্লাবন, হ্যাঁ, প্লাবন। আরো ইজিলি যদি বুঝতে চাই তাহলে এটা হবে বর্ষাকালে, বর্ষাকালে। হ্যাঁ, পাবনের সময় কিরকম গর্জিত হয়? আচ্ছা, গর্জিত কথাটার অর্থ কি? গর্জন হয়, হ্যাঁ, গর্জন। গর্জনটা হয় কেমন? গগনে গরজে মেঘ ঘন বর্ষা। সিমিলার লাইন, তাই না? ঘন ঘন, এই যে ঘন ঘন বা প্রায়ই গর্জন হতেই থাকে। কোথায় আছে দেখো তো, এই যে দেখো, পাবন সময় কি বলছে? পাবন সময় ঘন ঘন গরজিত। বোঝা গেছে? ঘন ঘন গর্জন হয়, মেঘের গর্জন হয়। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নটা একটু দেখি। নির্ভয়ে বরিশে জল চৌদিকে কি হয়? নির্ভয়ে বরিশে জল, বরিশে কথাটার অর্থ চাবে তোমাদের কাছে পরীক্ষায়, ঠিক আছে? দিতে পারবা না। নির্ভয়ে বর্ষণ হয়, বর্ষণ, বরিশে জল চৌদিকে, চৌদিকে কথাটার অর্থ হচ্ছে চারদিকে। চারদিকে কি হয়? চারদিকে পানি একদম আবদ্ধ হয়ে যায় আর কি। তাহলে এখানে কি হবে? চৌদিকে পূরিত, পূরিত। বুঝা গেছে? এর পরবর্তী প্রশ্ন দেখো, ঋতুবর্ণন কবিতায় কোথায় ঘোর শব্দে মল্লার রাগ গায়? আচ্ছা, কৈলাসে, এই যে কৈলাসে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে শিবের আবাস স্থল ধরা হয় কোনটাকে? কি ধরা হয়? শিবের, মহাদেব শিবের, আচ্ছা মহাদেব লিখি এখানে, মহাদেব, হ্যাঁ, শিবের আবাস স্থল, আবাস স্থল ধরা হয় কোনটাকে? হ্যাঁ, তাহলে এখানে এটা হবে। আর মল্লার রাগটা কি? মল্লার রাগ হচ্ছে কখন গাওয়া হয়, এই প্রশ্নটা আসতে পারে যে এটা কখন গাওয়া হয়, এই প্রশ্নটাও আসতে পারে। হ্যাঁ, গাওয়া হয়। তাহলে কি আনসার দিবা বলো তো, কখন গাওয়া হয় এটা? এটা রাতের দ্বিতীয় প্রহরে। এখানে লিখে রাখো, প্র্যাকটিস করে ফেলো, রাতের দ্বিতীয় প্রহরে, যাতে তোমাদের আলাদাভাবে প্র্যাকটিস না করা লাগে। হ্যাঁ, প্রহরে। আচ্ছা, এবার একটু দেখো, ঋতুবর্ণন কবিতায় পুনরায় কীটকুল কিভাবে রব করে? এই যে একটু খেয়াল করো, এখানে খুব সুন্দর একটা লাইন বলছে, পুনরায় কীটকুল কিভাবে রব করে। এই যে দেখো, কীটকুল রব পুনি ঝংকারে ঝংকারে। তাহলে অ্যান্সারটা কি দিব আমরা? ঝংকারে ঝংকারে। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন, বর্ষাকালে যুবক চিত্ত কিরকম থাকে? যুবক চিত্ত হর্ষিত থাকে। এই যে দেখো, যুবক চিত্ত কিরকম থাকে? শুনিতে যুবক চিত্ত হর্ষিত, ডরে মানে ভয়ে। আচ্ছা, তার মানে অ্যান্সার আসতেছে এই যে এরকম। আর নির্মল শব্দটা ছিল শরতের আকাশ, নির্মল পরিষ্কার থাকে, একদম ক্লিয়ার থাকে। পরবর্তী কোয়েশ্চেনের দিকে দেখো, আহ শারদ ঋতুতে আকাশ কেমন থাকে? এসে পড়লো, এটা হচ্ছে নির্মল আকাশ থাকে। এবং শারদ হচ্ছে এই যে শরৎ, হ্যাঁ, শরৎকালের কথা বলা হচ্ছে, শরৎকাল। ওকে,
পরবর্তী প্রশ্নের দিকে একটু তাকাই। কুসুম বিকাশে কি দোলে? কুসুম বিকাশে চামর কেশ দলে দোলে। এখন চামর কেশ এটার শব্দার্থ তোমাদের কাছে যেতে পারে, যে এটার শব্দের অর্থ কি, শব্দার্থ। হ্যাঁ, বইতে দেখবা লেখা গরুর পুচ্ছ। গরুর কি পুচ্ছ। আচ্ছা, এই যে গরুর পুচ্ছ লেখা না, মূলত এই চামর কেশ বলতে না কাশফুলকেও বোঝানো হয়। কাশফুল, হ্যাঁ কাশফুল। যে কাশফুল বাতাসে যেরকম দোলে না, এটা গরুর পুচ্ছের মতো। মানে গরুর পুচ্ছ এরকম দোলে, মানে ধরো বাতাসে চুলটা তোমার দুলতেছে, এই আর কি। ওকে, আমার সাথে একটু মিলায় নাও। ঋতুবর্ণন কবিতায় শরৎ ঋতু কিভাবে প্রকৃতিতে প্রবেশ করে? নির্মল আকাশে প্রবেশ করে। কোথায় আছে এটা? একটু বইয়ের সাথে মিলায় মিলায় পড়বা কিন্তু, হ্যাঁ। টেস্ট পেপার থেকে কোয়েশ্চেন নিয়ে একদম হুবহু টেস্ট পেপারের অ্যান্সারটা দেখবা না, বইয়ের সাথে একটু মিলায় নিবা। এই দেখো, আইলো শারদ ঋতু নির্মল আকাশে, মানে কি পরিষ্কার আকাশে। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেনের দিকে আসো। আর কবিতায় কি দেখে বড়ই কৌতুক জাগে? এই যে খঞ্জন, নবীন খঞ্জন দেখে। নবীন খঞ্জন এটা কি? এটা একটা পাখি, এটা একটা পাখি। ওকে, নবীন খঞ্জন, যে কটা পাখির নাম আছে এটা একটু নোট করে নিও। ঋতুবর্ণন কবিতায় যামিনী দম্পতির মনে কি উপজিত হয়? যামিনী মানে রাত, হ্যাঁ রাত। দম্পতি এটা কি? এটার ব্যাস বাক্যটা হচ্ছে জায়া ও পতি। জায়া ও পতি। এখন দম্পতি কিন্তু একটা মিলনার্থক দ্বন্দ্ব সমাস, হ্যাঁ দ্বন্দ্ব সমাস। ওকে, সমাস। এবার একটু খেয়াল করো, উপজিত। উপজিত মানে কি? এসে উপস্থিত হওয়া। এসে উপস্থিত হওয়া, উপস্থিত। ওকে, এসে উপস্থিত হওয়া। তাহলে এবার আমাকে অ্যান্সারটা বলো, যে ঋতুবর্ণন কবিতায় যামিনী দম্পতির মনে কি উপজিত হয়? বলো তো। সুখ, সুখ। এই যে দেখো সুখ, একটু দেখো তো পাবো কিনা আমরা এই জায়গায়। এই যে দেখো, উপজিত যামিনী দম্পতি মনে সুখ অনুভূত হয়। ঠিক আছে, বইয়ের লাইন। বই ছাড়া তোমাদের কিন্তু অন্য কোনো মাধ্যমে তোমরা কইরো না, হ্যাঁ পড়ালেখাটা কইরো না, তাহলে একটু প্যারা খেয়ে যাবা। দেখো বলতেছে হেমন্তকালে কি খেলে অধিক সুখ হয়? আচ্ছা, মূলত পান খেলে। হ্যাঁ, এটা হচ্ছে যুবক মনের একটা কথা। হ্যাঁ, যেহেতু এটা প্রকৃতি এবং মানব মনের একটা মেলবন্ধন, তাই না? মানব মন, মানব মন ও প্রকৃতি, এই দুইটারই তো মিল করার চেষ্টা করছে না? তো প্রকৃতি পরিবর্তনের সাথে সাথে মানব মনেরও কিন্তু একটু পরিবর্তন আসে, টেস্ট চেঞ্জ হয়। তো বলতেছে হেমন্তকালে কি খেলে অধিক সুখ হয়? পান। তো পানের প্রতিশব্দ হিসেবে কি দেওয়া আছে? তো তাম্বুল। বুঝা গেছে? আচ্ছা, বলতেছে শীতের তরাসে, তরাস কথাটার অর্থ তো ত্রাস। ত্রাস কথাটার অর্থ কি? ত্রাস অর্থ ভয়। রবি, রবি কথাটার অর্থ কি? রবি কথাটার অর্থ হচ্ছে সূর্য। কিভাবে লুকায়? তুরিতে লুকায়। তুরিতে লুকায় মানে কি জানো? মানে খুব দ্রুত লুকায়, দ্রুত ডুবে যায় আর কি, বা হারিয়ে যায়, ডুবে যায়। এটা হচ্ছে অ্যান্সার, এটা। এবার দেখো, আচ্ছা তোমাদের সাথে আজকে এত কথা তো আমি বলি না, তাই না? তোমরা এসএসসিটা আমারে যেরকম দেখছিলা যে একটু ফান ফান বেশি করতাম, এইচএসসিতে কিন্তু ফান করলে সময়টা খুব দ্রুত চলে যায়, তোমাদের ক্ষতি হয়। তাই আমি ক্লাসের মোমেন্ট গুলা খুঁজি, সেই অনুসারে ফান করি। তো আজকে একটু বেশি কথা বলে ফেললাম তোমাদের সাথে। অতি দীর্ঘ সুখের রাত কিভাবে পোহায়? বলতো কিভাবে পোহায়? নিমেষে, পলকে, ঝলকে, তীব্র গতিতে। এই যে দেখো, সুখের রাত না? তো সুখের রাতটা কিভাবে হয় দেখো। শীত কই গেল, কই গেল, এই যে পলকে পোহায়। পলকে, একদম পলক। হ্যাঁ, আমাদের কিন্তু পলক নামে একটা মন্ত্রী ছিল। ও মা গো মা, কি করছিল জুলাই মাসে রে ভাই রে ভাই। এবার দেখো, উড়ে উড়ে এক হলে কি নিবারণ হয়? উড়ে উড়ে এক হলে শীত নিবারণ হয়। পরবর্তী কোয়েশ্চেন, ঋতুবর্ণন কবিতায় দম্পতির চিত্তে কখন চেতন অনুভূত হয়? 27 ব্যাচ এটা মিল পাবা না, কারণ 27 ব্যাচের লাস্টের 4টা লাইন নাই। এটা হবে হচ্ছে শীতকালে, শীতকালে। এবার দেখো, ঋতুবর্ণন কবিতায় কবির মতে দম্পতির চিত্তে কি অনুভূত হয়? চেতনা বা ভালোবাসা বা প্রেম অনুভূত হয়। এটাও 27 ব্যাচ পাবে না। দেখো, এইটাও তোমরা পাবা না। কাফুর, কাফুর কথাটার অর্থ তো কর্পূর, তাই না? কর্পূর। আচ্ছা, কর্পূর। আচ্ছা, এবার কি বলছে দেখো তো, কস্তুরী। এটা মানে কি? ওই যে মৃগনাভ, যেমন এখানে আসছিল, দেখো তো। এই যে দেখো, কই গেল, আসো। তোমাদের তো কালকে তো শব্দার্থ আমি পড়াই দিচ্ছিলাম, কিন্তু এটা আবার 27-এর নাই, 26-এর আছে। দেখো, কাফুর কথাটার অর্থ হচ্ছে কর্পূর। ও সরি, আমি এখানে মনে হয় বানান একটু ভুল করছি।
কাফুর কথাটার অর্থ হচ্ছে কর্পূর, তাই না? দীর্ঘকার হবে আর কি, কর্পূর। আচ্ছা, কর্পূর। এবার একটু খেয়াল করো তো, আর এই যে কস্তুরী কথাটার অর্থ কি, এইটা একটু দেখো তো। মৃগ নাভি, হরিণের নাভিতে একটা পারফিউম উৎপাদন করা হয়। হ্যাঁ, ওখান থেকে একটা পদার্থ সেখান থেকে এক্সট্রাক্ট করা হয় এবং পরবর্তীতে সেটা খুব ভ্যালুয়েবল, দামি পারফিউম হিসেবে ব্যবহার করা হয়। আর এই যে চুয়া, চুয়া কথাটার অর্থ কি দেখো তো। চুয়া কথাটার অর্থ হচ্ছে গন্ধদ্রব্য এবং যাবক কথাটার অর্থ হচ্ছে আলতা। আচ্ছা, দম্পতির চিত্তের চেতন অনুভবা পঙ্গক্তিদ্বয় দ্বারা ঋতুবর্ণন কবিতায় কি বোঝানো হয়েছে বলতো? এই যে রজনীতে সুখী দম্পতির চিত্ত সুখ, এটা। হ্যাঁ, এবার একটু খেয়াল করো। এবার তোমাদের বই থেকে এই লাইনগুলা খায় ভালাইছে। প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, দুই পক্ষ আগে পাশে মধ্যে সমাধব, চরণদ্বয় কি প্রকাশিত হয়েছে দেখি আসো। প্রথমত সুমাধব বলছে না, সুমাধব আছে না, সুমাধব মানে বসন্ত ঋতু নিয়ে কথা বলছে। বসন্ত ঋতুর আগমনে প্রকৃতির রূপ পরিবর্তন হয়, এটা সত্য, 100% সত্য কথা। কারণ দেখো, নতুন পাতা জন্মায়, তার মানে প্রকৃতির রূপও চেঞ্জ হয়। গ্রীষ্ম ও শীত ঋতুর মাঝামাঝি বসন্তকাল, এটাও 100% সত্য, কারণ এখানে বলে দিছে দুই পক্ষ আগে পাশে। বসন্তকালে গাছে গাছে কি হয়, নতুন পাতা হয়। এই যে নবীন পল্লবের কথা বলছে না, এ দেখো নবীন পল্লব, তার মানে অ্যান্সার কয়টা হচ্ছে? অ্যান্সার কিন্তু আল্লাহর রহমতে আমাদের সব হইতেছে মাশাল্লাহ। এবার একটু দেখো, ঋতুবর্ণন কবিতায় মলয়া সমীর কি হইল? মলয়া সমীর হইল কামের পদাতি। এখন কামের পদাতি, এই কাম কথাটার অর্থ কি? এটার কথাটার অর্থ হচ্ছে প্রেম, এটার অর্থ হচ্ছে প্রেম। আচ্ছা, আর পদাতি কথাটার অর্থ কি? পদাতি কথাটার অর্থ তো সংবাদ বাহক। আর এই যে প্রেমের দেবতা কামদেব বলি তাকে, তার মানে আলটিমেটলি তিনটা অপশনই রাইট। তাহলে অ্যান্সার আসতেছে এই যে এগুলা। এবার কি বলতেছে? কুসুমিত কিংসুক সঘন বন লাল, পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। আচ্ছা, প্রথমত বসন্ত ঋতু মানুষের মনে বেদনা নিয়ে আসে, এটা টোটালি ইররেলিভেন্ট একটা লাইন। তার মানে আমাদের অ্যান্সার আসতেছে 1 ও 2। তাহলে 1 ও 2 কোথায় আছে? এই যে 1 ও 2। এবার দেখো তো, ভ্রমরের ঝংকার এবং কোকিলের কলরব আমাদের মনে করিয়ে দেয় বসন্তকাল এবং সুমাধবকে। শীতে তো এটা হয় না, তার মানে অ্যান্সার আসতেছে হচ্ছে 1 ও 2। পরবর্তী কোয়েশ্চেনের দিকে একটু তাকাও। আম্মু যে কি চুলাই দিছে, একদম ঝাঁজ বেরিতেছে রুমের মধ্যে। ঋতুবর্ণন কবিতায় বসন্তকালে কি থাকে দেখো। পত্রপুষ্প মানে ফুল, এবং মুকুল। আহ, পত্র মানে তো মুকুল অর্থে ব্যবহার করে, তাই না? তোমরা যারা বায়োলজি পড়ো হয়তো বা আমার থেকে ভালো ধারণা রাখো এটা। ধরো মুকুল, হ্যাঁ মুকুল। আচ্ছা, বা মঞ্জুরি, মঞ্জুরি। আর পুষ্প মানে তো ফুল, তার মানে এটা তো থাকেই বসন্ত ঋতুতে। রৌদ্রতাস এইটা তো থাকে না, এইটা তো গ্রীষ্মকালে থাকে, তাই না? এটা কোথায় থাকে? গ্রীষ্মকালে থাকে। আর মলয় সমীর, হ্যাঁ এটা থাকে। তার মানে 1 ও 3, এই যে 1 ও 3। পরবর্তী কোয়েশ্চেন কি? প্রকৃতিতে নিধাঘের আগমন কেমন হয়? এই যে প্রচন্ড তপনে, প্রচন্ড উত্তাপে, ঠান্ডা আবহাওয়ায়। গ্রীষ্মকালে ঠান্ডা আবহাওয়া থাকে না। তপন কি? তপন মানে হচ্ছে সূর্য। হ্যাঁ, এই রচনায় সূর্যের দুইটা প্রতিশব্দ পাইছি, একটা হচ্ছে তপন আর একটা হচ্ছে রবি। ওকে, তার মানে অ্যান্সারটা আমরা দিব হচ্ছে 2 ও 3, এই যে 2 ও 3। ঋতুবর্ণন কবিতায় বর্ষাকালের চারিদিকের পরিবেশটা কেমন হয়? ঘন ঘন গরজিত, জল চৌদিকে পড়িত, শুষ্ক আবহাওয়া। বর্ষাকালে তো শুষ্ক মানে কি? শুকনো আবহাওয়া, এরকম তো থাকে না। তার মানে এইটা অ্যান্সার হচ্ছে না, অ্যান্সার হচ্ছে 1 ও 2। পরবর্তী কোয়েশ্চেন। বর্ষার সময় মেঘ গর্জন, অবিরল বৃষ্টি জলে স্নাত প্রকৃতি, একটানা দাদুরি শিখিনি। মনে রাখো, এই দুইটা শব্দার্থ কিন্তু তোমাদের মাস্ট, হ্যাঁ জেনে রাখা লাগবে, এটা মাস্ট। রব শোনা যায় মানে ধ্বনি শোনা যায় বা আওয়াজ শোনা যায়, ঠিক আছে, দিলাম আওয়াজ বুঝার সুবিধার্থে। এবার কি বলছে? বর্ষার ঝংকারে ঝংকারে রব থাকে কার? কীটকুল, এটা পতঙ্গ হবে, এটা পতঙ্গ হবে, টাইপিং মিস্টেক হয়েছে। পোকামাকড়, তো দেখো যেটা কীট সেটাই পতঙ্গ, যেটা পতঙ্গ সেটাই পোকামাকড়। তাহলে অ্যান্সার কোনটা আসতেছে? অ্যান্সার তো সবই আসতেছে। পরবর্তী কোয়েশ্চেন। আইলো শারদ, আইলো মানে আসলো, আসলো। শারদ মানে শরৎকাল। কেমনে আসে শরৎকাল? শরৎ আসে হচ্ছে নির্মল আকাশে। এখন নির্মল মানে কি? পরিষ্কার। নির্মল কথাটার অর্থ হচ্ছে পরিষ্কার। এখন এটার অ্যান্সার কি দিতে পারবা? শরৎকালে আকাশ পরিষ্কার থাকে, ঝকঝকে থাকে, শরৎকালে আকাশ থাকে মেঘাচ্ছন্ন। এটা হবে না, এটা হবে না। বাগানের ফুল এবং গাছ চামরের মতো দোলে, এইটা কারেক্ট অ্যান্সার, এটা কারেক্ট অ্যান্সার। মানে 1 ও 3, এই যে 1 ও 3। পরবর্তী কোয়েশ্চেন। শরৎকালে প্রকৃতি ও মানব মন হয়ে থাকে
খঞ্জনার নাচ, ফুলের চামর দোলা, কিন্তু নির্মল মেঘাচ্ছন্ন আকাশ এটা হবে না। তার মানে অ্যান্সার আসতেছে এই যে এটা, এই যে এটা, 1 ও 2। ওকে, পরবর্তী কোয়েশ্চেন দেখি। এটা তো তোমাদের নাই, আছে এটা? এটা তো তোমাদের নাই। কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ দম্পতির চিত্তের চেতন অনুভব। যারা 26 ব্যাচের আছো, আমি জানি না 26 ব্যাচের আসলে কয়জন আছো, যে কয়জনই আছো আর কি, এটা একটু তোমাদের লাগবে। দেখো দেখো, ওরা এখানে একটা প্রশ্ন করছে যে কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ, হ্যাঁ, দম্পতির চিত্তের চেতন অনুভব চরণদ্বয় দ্বারা বোঝানো হয়েছে যে শীতের ত্রাসে ত্বরিত সূর্য ডুবে যাওয়া, মানে খুব দ্রুত সূর্য ডুবে যায়, এটা সত্য কথা, এটা বইতেই আছে। কারণ এই দুইটা লাইন শীত কেন্দ্রিক লাইন ছিল। রজনীতে বা রাতে সুখী দম্পতির চিত্ত সুখ বা ভালোবাসার একটা চেতনার সুখ, কিন্তু প্রকৃতির রূপ মাধুরী এই জায়গায় কিন্তু নাই। এই জায়গায় কিন্তু প্রকৃতির রূপ মাধুরী নাই। এখানে বিভিন্ন বস্তুর কথা বলা হয়েছে, কর্পূর, মৃগনাভি, তারপরে আলতা, তারপরে গন্ধদ্রব্য, পারফিউম, এগুলোর কথা বলা হয়েছে। তাই প্রকৃতির রূপ মাধুরী এখানে নাই। অ্যান্সার আসতেছে 1 ও 2। যত ক্লান্তি যত ব্যথা যাক না সব দূরে, আজ শিশির ভেজা ভরে। মানে তুমি প্রকৃতির কাছে আসলে তোমার সব ক্লান্তি চলে যাবে। প্রকৃতির কাছে এলে, হ্যাঁ, সব ক্লান্তি চলে যাবে। তাহলে এই যে কোন রচনার সাথে যায়? ঋতুবর্ণন রচনার সাথে যায়। এর পরবর্তী কোয়েশ্চেনটা কি বলছে? উদ্দীপক ও সাদৃশ্যপূর্ণ কবিতা উভয় ক্ষেত্রে প্রকাশ পেয়েছে এই যে প্রকৃতি ও মানব মন। কারণ প্রকৃতির কাছে আসলে আমাদের ক্লান্তি দূর হয়ে যাচ্ছে, প্রকৃতির মাঝে মুক্তির আস্বাদ। এই কথাটা না তোমরা ওই যে ছোটবেলায় একটা কবিতা একটা রচনা করছিলা শুভা, মনে আছে? যে শুভা কোথায় মুক্তির আনন্দ পায় বলতো? এই নির্বাক প্রকৃতির কাছে এসে। কিন্তু এইটা কি হবে মানব জন্মকে আপাতত ভাবে অনাকাঙ্ক্ষিত অনুভবে? না, এটা হবে না। তার মানে অ্যান্সার আসতেছে 1 ও 2। সবুজের কোলে হাত ধরাধরি, মেঘে ঢাকা যায় আকাশ, দম্পতির মনে বাঁধন শক্ত, যেমন নদীর ধারা অবিরাম প্রকাশ হয়। আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলা দিতে ভালোই লাগে না? আসো, উদ্দীপকে তোমার পাঠ্য বইয়ের সঙ্গতিপূর্ণ কবিতায় যে দিকটি সাদৃশ্যপূর্ণ, প্রকৃতির বিচিত্র রূপ অভিব্যক্তি হওয়া, প্রকাশ পাওয়া, সত্য কথা, হ্যাঁ, প্রকাশ পাওয়া পাইছে, উদ্দীপকেও পাইছে, এখানেও পাইছে। প্রকৃতি ও মানব মনের একটা সম্পর্ক, এই যে এখানেও পাইছে, এখানেও পাইছে। বাট তবু মানুষ এই পৃথিবীর কাছে ঋণী, এটা কি হবে? এটা ওই যে একটা কবিতা আছে না, পৃথিবীতে এক স্থান আছে না, কি জানি, আমরা এসএসসিতে একটা কবিতা পড়ে আসলাম না বলতো? ওই যে এশিরীয় এবং ব্যাবিলিয়ন সভ্যতা ধ্বংস হয়ে গেছে, সেই দিন এই মাঠ, ওখানে এই যে তবু মানুষ পৃথিবীর কাছে ঋণী। এবং এই লাইনটা আবার সুচেতনাতেও মিলে। ঠিক আছে, তাহলে অ্যান্সার আসতেছে 1 ও 2। পরবর্তী কোয়েশ্চেন। এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘর বরিশায়, মানে বর্ষায়, এমন মেঘম্বরে বাদল ঝরঝরে, তপনহীন ঘন তমসায়। তমসা মানে কি? রাত। আর তপনহীন মানে কি? মানে সূর্যের তেজহীন আর কি। এখন দেখো তো এখানে কি প্রকাশিত হয়েছে? এই যে প্রকৃতি ও মানব মনের সম্পর্ক, দেখলেই বোঝা যায়। এবার কি উদ্দীপকের ঋতুবর্ণন কবিতায় যে দিকটি বিদ্যমান, দেখো, বৃষ্টি উপভোগ না করা, এটা তো হবে না, এটা তো হবে না। দেখো কারণ কি, এই দুইটা একরকম, এইটা আবার ইররিলেভেন্ট এই দুইটার থেকে। তার মানে অ্যান্সার আসতেছে 1 ও 2। 1 ও 2। ও শেষ 55টা তো ডান। আজকের ক্লাসটা আপাতত এখানেই নিয়ে শেষ করলাম আমি। শরীরটাও অনেক খারাপ। আর তোমরা এটা করো। আমি আরেকটা ভাবছিলাম যে আজকে তোমাদেরকে সলভ করাবো, সেটা হচ্ছে কি বলে, প্রত্যাবর্তনের লজ্জাটা সলভ করাবো, বাট এটা আমার শরীর এখন টানতেছে না। তো আমি এটা দেখি, একটা ব্যবস্থা করে তোমাদেরকে দিয়ে দিব। আর আগামী সপ্তাহ থেকে আমরা ইনশাল্লাহ বাংলার দ্বিতীয় পত্র পড়বো। বাংলা কবিতার ভিতরে আমাদের পদ্মা পড়তে হবে, আমি কিংবদন্তির কথা বলছি, এটা পড়তে হবে। তো এই তো, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে। আসসালামু আলাইকুম।